হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছে সবাই? আজকে হলো স্যাটারডে মর্নিং। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা মাম্মা বেটু অনেক তাড়াতাড়ি উঠে গেছি, আরামসে বেশ একটু রিল্যাক্স করে। ঘরের মধ্যেই কফি টফি খাওয়া হয়ে গেছে আর এখন ও আরামসে রেডি হলো। তো এবার বেরোচ্ছি ডুগুর ফুটবল ক্লাসে। আর ডুগুর এই যে ডুগু দেখা, ওর ইউনিফর্মটাও এসে গেছে, কিছু উইক হয়ে গেছে, তোমাদেরকে দেখানো হয়নি সেই কারণে। এই যে, তো চলো রেডি। হয়ে গেল ক্লাস, বাড়ি ফিরছি, গিয়ে ব্রেকফাস্ট হবে। আজকে ব্রেকফাস্টে সিম্পল রুটি আলু ভাজা, তাই তো ডুগু নিজেই বললো। চলো, এই যে আমার স্মুদি রেডি, আর ওদিকে ডুগুর জন্য রুটি আলু ভাজা। ডুগুকে এনে ব্রেকফাস্ট করে চান পুজো সব হয়ে গেল। এখন আবার যাবো, ওদিকে ছেড়ে দিয়েই চলে আসবো উল্টো দিকেই একদম। আর ক্লাসটা একদম ভেতরে হয়, তো বসে থাকার কোনো মানে হয় না। আর এই পাশে চলছে পুরো দমে রান্না বান্না। পম্পা বানাচ্ছে কাঁচকলার কোপ্তা, বাকি সব রান্না অলরেডি হয়ে গেছে। তো আজকের মেনু হচ্ছে পালং শাক, পেঁপের ডাল, আলু ভাজা আর কাঁচকলার কোপ্তা। শনিবার নিরামিষ সেই কারণে। আর এপাশে প্রচুর মটরশুঁটি এনেছি আবার, তো মা বসে বসে সকাল থেকে ছিলেই যাচ্ছে। মোটামুটি বোধহয় 2 কেজি না 3 কেজি বোধহয় এনেছি, 2 কেজি বোধহয়। তো এই নিয়ে অনেকগুলো লট এসে গেল অবশ্য। আর এই জামাটা পম্পাকে দিলাম, আমারই জামা, আমি নিজে ডিজাইন করে এটা বানিয়েছিলাম, অনেক পরেছি যদিও, বাট জামাটা এখনও খুব ভালো আছে, একটুও হয়নি, নষ্ট হয়নি। তো এই যে এটা দেখছো পিঙ্ক কাপড়টা, এটা অ্যাকচুয়ালি পাজামার কাপড় ছিল, তো এটা ভেতরে দিয়েছিলাম। আর তার উপর দিয়ে চুড়িদারের যে পিসটা ছিল সেটা দিয়ে এরকম লেয়ার বানিয়ে এখানে এরকম দড়ি দড়ি মতন করেছিলাম। তো ওর পিঙ্ক কালার পছন্দ, তাই ওকে দিলাম পরতে, বেশ ভালো ফিট হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি পম্পার আমার সব জামাই একটু ঢিলে হয়, বাট ফিট হয়ে যায় ভালো। আর এটা এমনি তো এই যে সাইড দিয়ে এরকম দড়ি দড়িগুলো রয়েছে, তো টেনে এমনিতেই ফিট করা, মানে টাইট করা যাবে। তো মোটামুটি হাতে এখনো আধ ঘন্টা মতন সময় আছে, তো এখন একটু আরাম করে বসে চা খাই। আমি সকাল থেকে চা খাইনি, তো চা খেয়ে তারপর ডুগুকে নিয়ে যাবো। বাহ, না 1টার সময় আসবে ক্লাস করে। সুইমিং এ তো যাবি না? আচ্ছা, পম্পা দরওয়াজা দে দে। চলো, ইনি হলেন ডুগু দাদার, মানে কি বলবো, সাপোর্টার অলওয়েজ। সেই জন্য ডুগুকে বলছে না ডুগু দাদা ভালো, আমি বলছি ডুগু দাদা পচা, বলছে না ডুগু দাদা ভালো। কিছু বললেই না, সবসময় ডুগুর ফেভারে। সব কটা এ বলে না, সব চামচা রয়েছে একদম। এখানে অলরেডি সবাই সুইমিং শুরু করে দিয়েছে। আর ওই পাশে দেখো জায়ান্ট, যাচ্ছি সুইমিং এ।
আমার তো এখনই ঘুম পাচ্ছে, এখনো 7-এর দামদামি না, 7-এর পরে আজকে ডেফিনেটলি খুব ঘুম পাবে। যাই হোক, খাবার দাবার তো সব রেডি আছে, গিয়ে খেয়ে দিয়ে ঘুমাবো। ও হর্ষিকা, এই যে আসছে আসছে আসছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কি করছো সবাই? তো আজকে হলো স্যাটারডে ইভিনিং, আর আজকে আমি বেরোইনি। তো সুইমিং করে এসে বেশ ভালোই ঘুমালাম। তারপরে ডুগু টিউশন ছিল, ওকে নিয়ে বিকেলবেলা একটু বসলাম, এসব করে এখন খেলতে গেছে, তাই একটু ফ্রি টাইম। আর এই পাশে ব্লগটাও এডিট করে আপলোড করে দিলাম। তো আজকে ভাবলাম তোমাদের সাথে আর কি একটা খুব ইম্পর্টেন্ট টপিক মানে নিয়ে ডিসকাস বলবো না, মানে কিছু ইনফরমেশন দেওয়া, যদি উপকার হয় তোমাদের। তো ব্যাপারটা হচ্ছে যে টপিকটা হচ্ছে ব্যাঙ্গালোরের পড়াশুনো, পার্টিকুলারলি মানে আমাদের মতন যারা আর কি ধরো পশ্চিমবঙ্গ বা ওপাশ থেকে আর কি এখানে আসছো পড়াশোনা করতে, তাদের জন্য। দেখো, অ্যাডমিশনের ব্যাপারে যার যে কোর্সের ইন্টারেস্ট সেসব নিয়ে অনলাইনে হোক কি ডাইরেক্ট যোগাযোগ করে মোটামুটি সবই হয়েই যায়, সেটা কোনো ব্যাপার না। বাট আমি একটা খুব ইম্পর্টেন্ট পার্ট আজকে কভার করতে চাই, সেটা হচ্ছে যে বাবা মা, মানে বাবা মা বলে না, ইভেন আমরা স্টুডেন্টরাও নিজেরাও তো মানে যখন স্টুডেন্ট ছিলাম নিজেরাও তো কত এনকোয়ারি করেছি না, যে কোথায় কি আছে না আছে। তো ওই অ্যাডমিশনের সময় যে বুকলেটটা, মানে ওভারঅল সব ইনফরমেশন দিয়ে যে বুকলেটটা আর কি দেয়, তাতে সব কিছু ক্লিয়ারলি লেখাই থাকে। বাট অনেস্টলি স্পিকিং, তার বাইরে খরচ প্রচুর। মানে যদি প্রাইভেটে পড়তে আসছো কি গভর্নমেন্ট কোটাতেও যদি পড়ো, তাতেও তোমার অ্যাডিশনাল খরচা প্রচুর থাকে। তার কারণ হচ্ছে যে ধরো ফর এক্সাম্পল কোনো একটা কোর্সের ফি হয়তো মেবি ধরো 5 lakhsই ধরছি, যদিও এখন কোর্স ফি অনেক বেড়ে গেছে। তো এবার 5 lakhsটা হচ্ছে শুধুমাত্র তোমার টিউশন ফিজই বলতে পারো। এরপর কিন্তু পরপর প্রত্যেকটা সেমিস্টারের জন্য ফার্স্ট হচ্ছে তোমার ফর্ম ফিল আপ করতে একটা ভালোই টাকা লাগে, মানে যে ফিজটা আর কি। আচ্ছা, যদি বাই চান্স ক্লিয়ার না করতে পারো, মানে সেইবার সেমিস্টারে আর কি, মানে কোনোদিন মানে বাই চান্স কোনো পার্টিকুলার সাবজেক্টে ক্লিয়ার না হয়, তো সেই সাবজেক্টটা নেক্সট সেমিস্টারে আবার দিতে হবে। তো তার জন্য কিন্তু ফিজ বেড়ে যায়। তো সেটা একটা প্রবলেম। মানে ধরো ইন জেনারেল কথার কথা বলছি, ধরো ফার্স্ট টাইম যখন তুমি একটা সেমিস্টারের জন্য ফর্ম ফিল আপ করছো, যদি 1000 rupees লাগে, নেক্সট টাইম তোমার ওই যে ব্যাকলগ রয়েছে একটা সাবজেক্টে, সেটা ক্লিয়ার করার জন্য এখন এক্স্যাক্ট ফিগার আমি বলতে পারছি না, বাট আমি একটা আইডিয়া দিচ্ছি। তো তখন কিন্তু পার্টিকুলারলি একটা সাবজেক্টের জন্য মোটামুটি প্রায় ধরো 1500 হয়তো দিতে হবে। এবার যদি মাল্টিপল সাবজেক্টে থাকে তাহলে তো হয়ে গেল। এই জিনিসটা না, মানে আমি জানি না, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, যখন আমি স্টুডেন্ট ছিলাম, মানে এইটা যখন প্রথমবার জানতে পেরেছিলাম, ওই ভয় না সারা রাত জেগে পড়াশোনা করে মাথায় থাকতো যে পার্সেন্টেজ তো ঠিক আছে, বাট ক্লিয়ার করতেই হবে এনিহাউ সব সাবজেক্ট। মানে আমরা বন্ধুরা একসাথে ওইভাবেই পড়াশোনা করতাম যাতে কোনো ব্যাকলগ না আসে। কারণ কি ওই ফিজ, মানে সত্যি কথা বলতে দেখো, বা আমাকে বলতেও তো খারাপ লাগে, আর এইভাবে সব কিছু এক্সপ্লেন করা, আজকে ধরো আমি এক্সপিরিয়েন্স হয়ে গেছি, আমি কাউকে বলছি, সেটা আলাদা ব্যাপার, বাট ফার্স্ট টাইম নিজে এক্সপিরিয়েন্স করা রিয়েলি একটা পয়েন্ট। তো যাই হোক, আরেকটা পয়েন্ট হচ্ছে স্টেশনারি, বা ধরো বইপত্র সব মিলিয়ে বলছি, বইয়ের কিন্তু বেশ ভালো মানে রয়েছে দাম। আর সত্যি কথা বলতে আমরাও অনেক চেষ্টা করতাম যে
মানে যেমন কলকাতায় কলেজ স্ট্রিট আছে, এখানেও এভিনিউ স্ট্রিট রয়েছে, তো সেখানে গিয়ে সেকেন্ড হ্যান্ড যদি পাওয়া যেত বা কিছু, বাট সব সময় না হয়ে উঠতো না, মানে হয়ে উঠতো না ইন দ্য সেন্স আমরা সবাই একসাথে যেতাম বাসে করে ওখান থেকে বই জোগাড় করার জন্য। বাট ফার্স্ট অফ অল সেকেন্ড হ্যান্ড বই এক্স্যাক্টলি সেই হয়তো এক্স্যাক্টলি ওই এডিশনটা আর কি হয়তো পেলাম না, বা অনেক কিছু চেঞ্জ হয়ে যায় না, তো হয় না, খুব ডিফিকাল্ট। আর হচ্ছে অনেকে হয়তো মোস্টলি ছেলেদেরকে দেখতাম গ্রুপে আর কি, ওরা সব ওই একটা বই কিনে বাকি সব হয়তো জেরক্স করে ম্যানেজ করতো, মানে যারা বড় বড় গ্রুপে আর কি পড়াশোনা করতো, তো এইসব আর কি, সেটা একটা আছে। আর আরেকটা হচ্ছে তোমার প্রত্যেকটা সেমিস্টারেই কিছু না কিছু এই প্রজেক্ট, এই অ্যাসাইনমেন্ট, যেমন ডুবুকে দিয়ে আমি রিলেট করতে পারি, তার কিন্তু বেশ ভালো একটা খরচা আছে। কারণ কি আমি জানি না এখনো তোমার ফিজিক্যাল কপি লাগে নাকি, যদি ফিজিক্যাল কপি লাগে তো সেইটা মানে পুরো এই প্রিন্ট আউট নিয়ে বাইন্ডিং করে প্রেজেন্ট করা বেশ ভালো একটা খরচা রয়েছে। তো এই ধরো আমি যে এই দুটো জিনিস বললাম, একটা হচ্ছে স্টেশনারি, আরেকটা হচ্ছে যে এই ফর্ম ফিল আপের খরচা। এগুলো না মানে হয়তো শুনে মনে হচ্ছে যে খুব একটা না, বাট সত্যি কথা বলতে প্রত্যেক সেমিস্টার মানে ধরো প্রত্যেক 6 মাসে এই খরচাটা তোমার সামনে এসে দাঁড়াবে না, তো অ্যাজ এ স্টুডেন্ট মাঝে মাঝে সেটা সত্যি বার্ডেন মনে হয়। আচ্ছা, এরপর হচ্ছে একটা জিনিস যে হস্টেল লাইফ। মোটামুটি এখানে এসে সবাই প্রথম হস্টেলেই থাকে, তারপর হয়তো আস্তে আস্তে পিজিতে চলে গেল কি আলাদা বাড়ি নিল, হোয়াট এভার। বাট আমি একটা সত্যি কথা বলছি যে একটা সো কল ব্যাপার আছে না যে হস্টেল মানেই খাওয়ার বাজে। আমি মোটামুটি আমার চেনা জানার মধ্যে বা আমার পরিবারের মধ্যে অনেকেই হস্টেলে থেকেছে, আমি থেকেছি, অভিজিৎ থেকেছে, আমার ভাই থেকেছে। তো ভাই ব্যাঙ্গালোরে ছিল না, ভাই দিল্লিতে থেকেছে। তো এবার সব রকম জায়গার হস্টেলের মোটামুটি একটা তো আইডিয়া রয়েছে, তো সেই হিসেবে বলছি কম্পারেটিভলি ব্যাঙ্গালোরের হস্টেলের খাওয়া দাওয়া বেশ অনেকটাই ভালো। বাট ডিসক্লেমার ওটাই যে কলেজ টু কলেজ বা এক একটা কলেজেরও ডিফারেন্ট টাইপের হস্টেল রয়েছে। কোনো হস্টেল ধরো, যেমন কথার কথা বলছি, আমি যখন পড়েছিলাম গ্র্যাজুয়েশনে আমাদের ফ্রেশারদের জন্য পার্টিকুলারলি একটা পুরো আলাদা হস্টেল ছিল, তারপর হচ্ছে অন্যান্য হস্টেল, এনআরআইদের আলাদা হস্টেল, মানে এইভাবে আর কি আলাদা আলাদা সব সেগ্রিগেট করা ছিল। আর যখন আমরা ফ্রেশার ছিলাম, ফ্রেশার হস্টেলে যে ছিলাম, খাওয়ার সবই মানে ভালোই ছিল মানে অ্যাজ হস্টেল হিসেবে। আর সেকেন্ডলি আমাদের ননভেজও সার্ভ করতো। বাট ধরো আমি দেখুন ডাইরেক্টলি কম্পেয়ার করি আমার ভাইয়ের সাথে, আমার ভাই যে হস্টেলে ছিল কোনোদিন ননভেজ সার্ভই হতো না, ইনফ্যাক্ট ওদের ডিম টিম সব খাওয়াই হস্টেলে বারণ ছিল। তো এরকম আর কি, তো ডিপেন্ড করে সেটার উপর। তো লাকিলি আমাদের মোটামুটি হস্টেলে খুব একটা অসুবিধা হয়নি খাওয়া দাওয়া নিয়ে। আর সত্যি কথা বলতে এখানেও হস্টেলে দেখতাম সব বাঙালিরাই মোটামুটি কিচেনে আর কি ছিলেন আর কি, তো বেশ ভালোই রান্নাবান্না করতেন সবাই। তো সেই যাই হোক, তো সেগুলো তো ডিপেন্ড করছে। বাট তুমি যতই বলো হস্টেলের খাবার ভালো কি খারাপ, দুটো দিকেরই কিন্তু অ্যাডিশনাল খরচা থেকেই যায়। তার কারণ হচ্ছে দেখো তুমি খাদ্যরসিক হও কি না হও, আফটার অল হিউম্যান বিং, তো বোর তো হবেই মানুষ। তো এবার হস্টেলে মোটামুটি দেখো আমাদের হস্টেলে এত মানে মোটামুটি ভালো খাবার ছিল বলা যায়, ননভেজও দিত, তারপরেও মোটামুটি কি হয় না আইটেমটা তো সেমই থেকে যায় না, রিপিট হয়, হয়তো খুব কোনো ফেস্টিভ্যালে বা এতে হয়তো একটু চেঞ্জ হলো, তো সেটা থেকে একটা বোর্ডম তো আসেই। তো সেই কারণে আর যদি খারাপ হয় তো তাহলে তো হয়েই গেল, তো অ্যাডিশনাল খরচা তো খাওয়ার জন্য একটা এসেই যায়। তো বলতে পারো সেই কারণে কম বেশি এবার যদি ধরো
মোস্টলি দেখেছি ফার্স্ট ইয়ারটা হয়তো হস্টেলে থাকলো সবাই, সেকেন্ড ইয়ার থেকে হয়তো নিজেরা গ্রুপে গ্রুপে শিফট করে গেল, বা হয়তো পিজিতে চলে গেল। তবে পিজির খাবার কিন্তু ম্যানেজ করা সত্যি ডিফিকাল্ট হয়। পিজির খাবার মোস্টলি ভেজ হয়, পিওরলি ভেজ, খুব কম আছে ননভেজ সার্ভ হয় পিজিতে ব্যাঙ্গালোরে, আর যদি বা হয় খুব এক্সপেন্সিভ হয়। আর বাট পিজিও তোমার মোটামুটি সিঙ্গেল শেয়ারিং, ডাবল শেয়ারিং, 3 শেয়ারিং, 4 শেয়ারিং সব রকম আছে। আর হস্টেলও ওরকমই, বাট হস্টেলে সিঙ্গেল শেয়ারিং খুব কম থাকে, মোটামুটি ওই টুইন শেয়ারিং থেকেই শুরু হয়। আর হচ্ছে নিজেরা অনেকে তোমার রেন্ট নিয়ে থাকে, তো সেটা অনেকটা একটুখানি কস্ট সেভিং হয়। বাট আগেন আমি একটা কথা বলবো যে আফটার অল স্টুডেন্ট লাইফ, তোমার তুমি এদিকে একটা মানে দেখো, যখনই তুমি একটা ঘর নিয়ে থাকছো মানেই বলা যায় ছোটখাটো একটা সংসার, বিয়ে হোক চাই নাই হোক। এবার সেই সংসারটাকে সামলানোর জন্য কিছু হলেও এফার্ট লাগবেই, মানে যতই কুক থাকুক যাই থাকুক, বাজার করা, ঘর পরিষ্কার রাখা, ঘরের একটা রেসপন্সিবিলিটি থেকেই যায়। তো পড়াশোনার সাথে সেটা সামলানো, যদি না বাড়িতে ধরো অনেকেরই দেখেছি বাড়ি থেকে হয়তো মা এসে থাকলো সাথে, সেগুলো আলাদা ব্যাপার। আর যদি শুধু বন্ধুরা মিলে থাকা হয় তাহলে একটুখানি 19-20 তো হয়, বা ধরো স্পেশালি পরীক্ষার সময় ওটা একটা বেশ বার্ডেন লাগে। কারণ কি আমি মোটামুটি গ্র্যাজুয়েশনে 3 বছর পুরো হস্টেলেই থেকেছি, তো সেই কারণে এক্সপিরিয়েন্স রয়েছে। তারপর আমি রেন্টে আর কি আমার যে গ্র্যাজুয়েশনের বান্ধবী ছিল তার সাথেই MBA এর সময় আমরা সেম কলেজে অ্যাডমিশন নিলাম, তো তখন আমরা একসাথে থাকতে শুরু করি। তো তখন এই জিনিসটা ফিল করতাম, ম্যানেজ হয়ে গেছিল। বাট ধরো এখন যদি কারোর রান্নায় ইন্টারেস্ট না থাকে, অনেককে দেখেছি সত্যি কথা বলতে হয়তো প্রথমে হয়তো ভাবলো যে হ্যাঁ বাড়ি নিলে কস্ট সেভিং হবে, শিফট করে যাই, কোনো অসুবিধা নেই, বাট আলটিমেটলি খাওয়াটা একটু হলেও কম্প্রোমাইজ হয়, বা হয়তো লাস্টে গিয়ে দেখা গেল ম্যাগির ওপরেই সারভাইভ করছে। তো এইগুলো একটু হয়, তো সেইগুলো একটু মাথায় রাখতে হবে যে কে কিভাবে ভালোভাবে ম্যানেজ করতে পারবে। তো আরেকটা হচ্ছে পয়েন্ট যে নানান জায়গার মানে এখানে তো একটা মিক্স কালচার, তো এবার তুমি যতই চেষ্টা করো না কেন যে হ্যাঁ তুমি শুধু পড়াশোনায় কনসেন্ট্রেট করবে, বন্ধু বান্ধবদের সাথে খুব একটা বেরোবে না, সেটা হয় না। মিনিমাম এদিক ওদিক ঘোরাঘুরি এসব তো থাকেই, তো ডেফিনেটলি তার একটা খরচা আছে। আর একটা বিশাল বড় পয়েন্ট, মানে আমি যেহেতু কলকাতায় থেকেছি সেজন্য বলছি, মানে কলকাতা বলে না, অন্যান্য জায়গার থেকে ব্যাঙ্গালোরের বা কর্ণাটকার যে যাতায়াতের কস্ট অনেক বেশি। মানে আমাদের যেমন ওদিকে অনেক রকম অপশন রয়েছে, টুক করে হয়তো একটু অটোতে গেলাম, রিক্সায় গেলাম, মেট্রোতে গেলাম, বাসে গেলাম, বা মানে এরকম ভাবে আর কি, ধরো একটার পর একটা চেঞ্জ করে করে চলে গেলাম, মোটামুটি বেশ কম খরচই হয়ে যায় সারাদিন। বাট এখানে ফার্স্টলি তুমি টুক করে যাওয়া বলতে মিনিমাম একটা অটো নিতেই হবে, তারপর তো বাস টাস রয়েছে, তো সেটা আলাদা ব্যাপার। তো আর না হলে হেঁটে হেঁটে সব ম্যানেজ করা। আমি কিন্তু এগুলো যা বলছি সমস্তটাই স্টুডেন্টের একটা স্টুডেন্ট লাইফে যেগুলো ফেস হয় সেই হিসেবে বলছি। তো সেই কারণে ট্রান্সপোর্টে বেশ ভালো টাকা চলে যায়। ইনফ্যাক্ট কলেজের হস্টেলও যদি একটু দূরে হয় তো কলেজও আলাদা করে ট্রান্সপোর্টের টাকা নেয়। আর তো সেই কারণে যেহেতু ট্রান্সপোর্টের খরচাটা বেশি, কোথাও ঘুরতে গেলে ডেফিনেটলি খরচা বেশি হবে। তো এই হলো 4টে পয়েন্ট। তো আমার আজকে এটা বলার উদ্দেশ্য এটাই ছিল যে ব্যাঙ্গালোরে সবাই পড়তে আসছে ঠিক আছে, বাট অ্যাপার্ট ফ্রম ধরো অ্যাডমিশন ফিজ বা টিউশন ফিজ, এছাড়াও
কি কি খরচা থাকে। তো এইগুলো মানে যেহেতু এখানে এইগুলোই মানে এই 4টে পয়েন্ট আমার মাথায় এলো। তো আজকে আমার এই কথাগুলো বলার মেন উদ্দেশ্যই ছিল এখন যেহেতু অ্যাডমিশনের সময় আসছে, বাবা মাদের উপকার হবে জেনে। কারণ অ্যাডমিশন ফিস বা ধরো টিউশন ফিস এগুলো তো ভীষণ ট্রান্সপারেন্ট ফর্মে লেখাই থাকে, কোনো ব্যাপার না, সেই হিসেবেই বাবা মা অ্যাডমিশনের দিকে এগোয়। বাট তাছাড়াও যে এই যে অ্যাডিশনাল কস্টগুলো, মানে প্রত্যেক সেমিস্টারে ফর্ম ফিল আপের অ্যাডিশনাল খরচা, প্লাস তোমার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হলে সেই খরচা প্রায় ডবল হয়ে যায়। তারপরে হচ্ছে ট্রান্সপোর্টের যে বললাম, তার সাথে হচ্ছে ধরো জেনারেল যে লিভিং এক্সপেন্সেস, হস্টেল, তারপর স্টেশনারি, সব মিলিয়ে অ্যাডিশনাল খরচা কিন্তু বেশ ভালো রকমের থাকে, সেটা কিন্তু মাথায় রাখা দরকার। তো আজকে এটুকুই বললাম, বাকি আবার কারণ এই টপিকটা ভীষণ একটা লেন্দি টপিক, তো আবার অন্যদিন এই ব্যাপারে অন্য কোন কিছু নিয়ে আর কি আলোচনা করব। তো আপাতত এখানেই এই টপিকটা শেষ করছি।